এইখান থেকে রাজনৈতিক যে চাপানুতরটা শুরু হয়েছে, একেবারে তৃণমূল পরিষ্কার বলছে যে ফারাক্কায় ধর্ষণ এবং খুনের মামলায় 60 দিনের মধ্যে শাস্তি এবং জয়নগরে ধর্ষণ ও খুনের মামলায় 62 দিনের মধ্যে ফাঁসির অর্ডার। অর্থাৎ এই মামলা যদি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের হাতে থাকতো, একেবারে নিশ্চিতভাবে তারা বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হতো। পাশাপাশি আজকের ঘটনায় কেউ প্রশ্ন তুলতেই পারেন যে তাহলে 4 দিনে কলকাতা পুলিশ যেখানে পৌঁছেছিল, 4 মাসে সিবিআই কি সেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল? দেখুন, 90 দিনে চার্জশিটে দিতে পারল না সিবিআই। আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একই দিনে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইডিএ। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। আর ফের একবার এই দুই কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা নিয়ে যেমন প্রশ্ন উঠল, তেমনি দুই এজেন্সির তদন্তের নেপথ্যের রাজনৈতিক সমীকরণ, শীর্ষ নেতাদের সম্পর্ক, এসব কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে তা নিয়েও ফের একবার জোরালো প্রশ্ন উঠে গেল। একদিকে যখন আরজিকর ধর্ষণ খুন মামলায় কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল তার থেকে এক ধাপও এগোতে পারল না সিবিআই, তখন কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুরের পক্সো আদালত। ঠিক একইভাবে মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় 2 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে শুক্রবার শাস্তিও ঘোষণা করে দিলেন বিচারক। যে উদাহরণ তুলে ধরে লোকসভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেন, You have heard, everyone has heard about the Arjikor's sad rape case and death case. It has happened in now 8th or 9th August. CBI is investigating the matter. Still now the investigation is not completed. Trial has not been completed. After that, 2 rape and death case had happened in West Bengal. And within 60 days, sir, appropriate court have convicted the accused and declared death sentence. আর এখানেই কংগ্রেস সিপিএম দাবি করছে পুরোটাই বিজেপি ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গটাপের ফলাফল। তাদের দাবি, যেভাবে সারদা কেলেঙ্কারি, নারদ স্ট্রিং অপারেশন, রোজভ্যালি কাণ্ড, নিয়োগ দুর্নীতি, কয়লায় কেলেঙ্কারি, গরু পাচারের মতো নানা ক্ষেত্রে মামলা 10 বছর, 8 বছর, 6 বছর ধরে চলছে তো চলছেই, বিচারও শেষ হচ্ছে না, কেউ শাস্তিও পাচ্ছে না, শুধু জেলে যাচ্ছে আর জামিন পাচ্ছে। তেমনই পরিণতি আরজিকর খুন ধর্ষণ কাণ্ডেরও হতে চলেছে। সবটাই কেন্দ্র ও রাজ্যের শাসক দলের গটআপ সেটিং। বারবার বোকা হচ্ছে রাজ্যবাসী। 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, এটা কি শুধুই কাকতালীয়? দাদা দিদিকে বিব্রত করবেন না, দিল্লির বিজেপি রাজ্যের তৃণমূলকে বিব্রত করবে না বা ফেঁসে যাক এমন কোনো কাজ করবে না, তাই হালকা করে সেভ করে দিল আর কি। যদিও সেটিং এর অভিযোগ মানতে নারাজ বিজেপি ও তৃণমূল। সিবিআই যে চার্জশিটে তাদের নামটা দেবে, তাদের জন্য তো প্রয়োজন মতো এভিডেন্স দরকার ছিল। সেই এভিডেন্সটা মানে দেওয়ার কার দায়িত্ব ছিল, সাহায্য করার দায়িত্ব কার ছিল? রাজ্য সরকারের। প্রথম থেকেই আমরা দেখেছি যে এভিডেন্সগুলোকে লোপাট করা হয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে অসহযোগিতা করা হয়েছে। কিন্তু এই পুরো দায়ভারটা কিন্তু আজকে রাজ্য সরকারের। সবাই হয়তো সিবিআইয়ের কথা বলছে বিভিন্নভাবে, সেই সময় যদি তথ্যগুলোকে ছাড়া লোপাট করে দেয়, নষ্ট করে ফেলে, সেগুলো যদি না দেয়, তাহলে সিবিআই কি করে কিছু করবে? তদন্তের নেপথ্যে সত্যি রাজনীতির খেলা থাকলে কি সাধারণ মানুষের আস্থা এজেন্সির উপর থাকবে? রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরদৌস, সুপ্রিম কোর্ট তো বলেছিল লার্জার কনস্পিরেসি খুঁজে বার করতে। এই মামলার ভবিষ্যৎ আদৌ কোনো উজ্জ্বল বিন্দু দেখতে পাচ্ছ? দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে তদন্ত, এটা একটা এক্সিকিউটিভ ওয়ার্ক। আপনি বিশ্বাস করুন বা না করুন, তো আমাদের দেশে কি হচ্ছে, রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করবে অথবা কেন্দ্রের। রাজ্যের তদন্তকারী সংস্থা কি? ধরুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডি। অপরদিকে কেন্দ্রের তদন্তকারী সংস্থা কি? সিবিআই বা ইডি। এরা পরিচালিত হয় এদের এক্সিকিউটিভ দ্বারা। এখন এক্সিকিউটিভ 2 রকম হয়, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, একটা হচ্ছে পার্মানেন্ট। যেমন আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, দে আর পার্মানেন্ট এক্সিকিউটিভ। সেরকম পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছে যারা মন্ত্রী হিসাবে আপনি নির্বাচিত করেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুন বা না মানুন, যতই কোর্ট মনিটর তদন্ত হোক, কোর্টের নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই। ফলে যে কলকাতা হাইকোর্ট যে তদন্তের নির্দেশ দিল, রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করলে সঠিকভাবে তদন্ত হবে না, এটা বুঝে নিয়েই যেমন নিয়োগ দুর্নীতিতে
সিবিআইকে হাতে দায়িত্ব দিয়েছিল, সেরকম একইভাবে যখন প্রথম দিনেই বুঝেছে মাননীয় যে বিচারপতি এখানে- রাজস্বী ভট্টাচার্য একদম প্রথম দিনেই বুঝেছে যে এই তদন্তভার কখনোই রাজ্য সরকারের পুলিশের হাতে থাকলে এই তদন্তভার সঠিকভাবে তদন্ত হবে না বলে সিবিআইয়ের হাতে দায়িত্ব নেই। তাছাড়া তো উল্টোটা কি হলো? ফলটা কি হলো? অন্য কোনো উপায় নেই। ফলে এইখানেই মূল দায়িত্ব বর্তায় এক্সিকিউটিভদের উপরে। এই এক্সিকিউটিভ কারা? এই এক্সিকিউটিভ বোথ দ্য এক্সিকিউটিভ, পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট এক্সিকিউটিভ। যদি তারা এক্সিকিউটিভ যদি প্রপারলি ওয়ার্ক না করতে পারে, এই ব্যর্থতার দায় এক্সিকিউটিভদের নিতে হবে। দেখবে এটা দাগিয়ে দেওয়া হচ্ছে বারবার, যে আন্দোলনে দেখেছি আমরা, রাতে বলো, ডাক্তারদের আন্দোলন বলো, যেখানে আন্দোলন বলো, বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা, বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা, বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে কথা। আমরা সেখানে কিন্তু বারবার বলেছি যে ভাই, রাজ্য সরকার তার করেছে কোর্টের নির্দেশে, যখন প্রথম সিবিআইকে দেওয়া হয়েছে, যে তৎপরতার সাথে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী তখনও কিন্তু বলেছিলেন যে আমাদের আপত্তি নেই, ঠিক, কিন্তু আমাকে কিন্তু সাত দিন দাও। তৎপরতা বাদ দাও, চার্জ আমাকে ফ্রেম 7 দিন করতে দাও। অনুমতিটা তো একটা রুটিন ওয়ার্ক, না। সেটা কেন রাজ্য আটকে না, রেখেছে? তোমাকে বলছি আমি, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তোমার বলেছেন জানি না আমাকে কি 7 সুপ্রিম দিন। কোর্টে রাজ্যের আইনজীবী কোনো শব্দ বলেননি, অর্থাৎ কোনো কাউন্টার হয়নি, অর্থাৎ সত্যি সত্যি এখনো পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। বাগচি দুবার বলেছে, জয় মাল্য বাগচি দুবার দিয়েছে, চিফ সেক্রেটারিকে টাইম দিয়েছে, চিফ সেক্রেটারি ফেল টু কাম, তারপরে 3 মাসের টাইম চাইলো, 3 মাসের পরে এলো না, কোন ক্ষেত্রে অ্যাপ্রুভাল যে জায়গাটা বলতে চাইছি সন্ধ্যা আলোচনা থেকে যেমন উঠে আসছে যে আমরা যেন একটা মানে রাজ্য সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছিলাম। আমাদের সিজিও অভিযান, সিজিও কমপ্লেক্সের জায়গা, অনেক পরে, চার্জশিটের, অনেকে- স্যার একটু শুনলে ভালো লাগবে, যে চার্জশিটের যে যে জায়গাগুলো আমাদের খারাপ ঠিক আসছিল না মনে হচ্ছিলো, সেই জায়গাগুলো সম্পর্কে আমরা সরব হয়েছি, প্রত্যেকবার বলেছি। তাহলে একটা গণতান্ত্রিক পরিসরে আমাকে তো কোথাও না কোথাও একটা আস্থা রাখতে হয়, ভরসা রাখতে হয়। সেই জায়গা থেকে আমরা সিবিআই, তদন্তকারী সিবিআই এবং ইয়ের উপর ভরসা রেখেছিলাম। আমরা রাজ্য প্রশাসনকেও মনে করেছিলাম হয়তো আলোচনার পর একটা সদর্থক, কিন্তু কারো ওই মানে শিক্ষক যেমন কান মুলে দেয় না, কান মুলা খেলেও কিছু ছাত্র আছে তারা যেমন শেখে না। আজকে দেখলাম, একদমই তাই, আজকে দেখলাম যে এই যে স্বাস্থ্য দুর্নীতির মামলা, যেখানে আপনি বললেন 27 নভেম্বর নাকি সিবিআই চেয়েছে তাদের কাছ থেকে, কিন্তু এখনও তো কই দিল না। তাহলে যে প্রশ্নটা বারবার উঠে আসছে, দুটো জায়গা, একটা হচ্ছে যে আমরা তদন্তের জায়গা থেকে দেখলাম যে 90 দিন হয়ে গেল অথচ সিবিআই ব্যর্থ। তাহলে এই ব্যর্থতার যেমন একটা তার দায় আছে। রাজ্য সরকারের দিক থেকে স্বাস্থ্য দুর্নীতির মামলায় তারা ক্লিয়ারেন্স দিচ্ছে না কেন, এটাও একটা জায়গা থাকে। তাহলে এই সামগ্রিক অর্থে একজন নাগরিক, একজন জুনিয়র ডাক্তার হিসেবে যদি ভাবতে হয় আমাকে, তাহলে আমি বিচার ব্যবস্থার জায়গা থেকে কোথায় গিয়ে বিচার পাবো? ঠিক, একদম। কিন্তু অনেকে একটা প্রশ্ন পাশাপাশি অবশ্যই উঠেছিল যে বিশেষ করে নবান্নের বৈঠকের পর, যে যতটা তোমরা নির্বাচন এবং অন্যান্য বিষয়ে সময় ব্যয় করেছো, আলোচনার যতটা হয়েছে, ততটা কিন্তু মূল বিষয় অর্থাৎ অভয়ার এই মৃত্যু এবং তার বিচার বিষয় সুমনদা করেছেন, হ্যাঁ। আমি খুব ধন্যবাদ, কৃতজ্ঞ আপনার কাছে। কারণ আপনারা যদি প্রথম দিনের মিটিংটা লাইভ স্ট্রিমিং দেখতে পেতেন, হ্যাঁ। তাহলে আপনারা বুঝতে পারতেন যে সিপির এগেনস্টে আমাদের কি অভিযোগ ছিল, আমরা বিচারের প্রশ্নে সিপিকে কেন পদত্যাগ চাইছি, কোন প্রশ্নে পদত্যাগ চাইছি, স্বাস্থ্য অধিকর্তার যে পদত্যাগের দাবি আমরা কেন চাইছি, সেদিন ইলাবোরেটলি প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আমরা ডিসকাস করেছি, টু দ্য পয়েন্ট রেখেছি প্রত্যেকটা প্রশ্নে। এই জায়গায় কোনো রকমের কোনো জুনিয়র ডাক্তারদের দিক থেকে উদ্দেশ্য ছিল না। মানে আপনি প্রশ্নটা করেছেন, অসংখ্য ধন্যবাদ। এইটা রাজ্যবাসীর অনেকেরই প্রশ্ন, আমাকেও অনেকে প্রশ্ন করেছে। আজকে আপনার চ্যানেলে দাঁড়িয়ে বসে আমি বলতে চাই এটা, যে প্রথম দিনের মিটিং যদি আপনারা লাইভ স্ট্রিমিং শুনতে পেতেন, দেখতে পেতেন, তাহলে হয়তো এই ধরনের যাবতীয় কোনো প্রশ্নের জায়গা অবকাশ থাকলো না। এই জায়গাটার জায়গাটা দাঁড়িয়ে তাহলে বিচার ব্যবস্থা জয়নগরের কথা বলা হচ্ছে যে 60 দিন 90 দিনে হয়ে গেছে। কতগুলো কেস তোমার স্টুডিওতে বসেই আমরা আলোচনা করেছি, যেগুলো হাইকোর্টে গিয়ে সামনে রায় উল্টে গেছে, নির্দোষ আমরা কি এইটা চাইছি যে হাইকোর্টে যাবে রায় উল্টে যাবে? দাবি হচ্ছে, কিন্তু তার আগে যেহেতু এইখানে অত্যন্ত প্রাসঙ্গিক পার্থ চট্টোপাধ্যায়, আজকে খুব ইন্টারেস্টিংলি একাধিক পয়েন্ট আমি তারপরে আসব। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও মাননীয় বিচারপতি ঠিক কী বলেছেন দেখাবো। জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে 1 ফেব্রুয়ারি। কেন? একেবারে টাইম লাইন, আপনি ভাবুন যে আদালত এমন জায়গায় চলে গেছে যে একেবারে তারিখ বেঁধে দিতে হচ্ছে। কিসের তারিখ বেঁধে দিল আজকে আদালত, দেখাবো এবার। একদিনে জোড়া ধাক্কা দুই কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজিকর ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
27 মাস পর ছিঁড়ল ভাগ্যের শিকে। তবে জামিন দিলেও শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেন 27 মাস ধরে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়, বিচার প্রক্রিয়া শুরু হয়নি। ইডির মামলায় জামিন দেওয়া হলেও সুপ্রিম কোর্ট মনে করছে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট প্রভাবশালী, তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সেই কারণে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে শীতের ছুটি পড়ার আগে বা 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। 2025 সালের 1 ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে 2টো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। ভালো, তার মানে জামিন পাওয়া মানে তার মানে আইন বলছে যে সে মুক্তি হওয়া উচিত তার, বা আইন আলটিমেটলি প্রমাণ করতে পারছে না, আইন আলটিমেটলি ওর ফেভারে যাচ্ছে। সুতরাং কোর্টের ব্যাপার নিশ্চয়ই পজিটিভ হচ্ছে। তবে ইডির মামলায় জামিন মিললেও এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এর মামলায় এখনো জেলেই থাকতে হবে তাঁকে। এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে সিবিআই এর মামলা নিয়ে আদালত কোনো মন্তব্য করবে না। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি। আমরা দাবি করি যারা মানুষের আস্থা বিশ্বাসকে অসৎ উপায়ে ব্যবহার করে নিজেদের আখের গোছায় ধন সম্পত্তি অর্জন করে, তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত, এটাই আমরা বিশ্বাস করি। নিয়োগ দুর্নীতির তদন্তে 2022 সালে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। গ্রেপ্তার হন অর্পিতা। 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেপ্তার করে 2024 সালের 1 অক্টোবর। সেই থেকে জেলে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কি অদ্ভুত দেখুন, আরজিকর মামলায় চার্জশিট জমা পড়েনি বলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ বাবু তারা জামিন পেয়ে গেলেন। তেমনি 2.5 বছরের ওপর সময় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় জেলবন্দি, চার্জ ফ্রেম হয়নি, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। আমার মনে আছে এই স্টুডিওতে যারা আসতেন প্রায়ই বলতেন যে 50 কোটি টাকা নগদ, 11 কিলো সোনা অর্পিতা দেবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, একেবারে ওপেন অ্যান্ড শাট কেস। ভারতবর্ষ এই ছবি দেখেনি, কিন্তু বিচার প্রক্রিয়া শুরু না করা গেলে কি ভয়ঙ্কর অবস্থায় এসে পৌঁছয়, এবং স্বাভাবিকভাবেই তারা তো জামিন পাবেন, আইন তো তাই বলে। কেন আজকে আদালতকে তারিখ বেঁধে দিতে হচ্ছে? 3টে তারিখ লক্ষ্য করুন আদালত বেঁধে দিয়েছে। ট্রায়াল কোর্টে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছেন। 2 জানুয়ারির 3rd উইকের মধ্যে সাক্ষীদের এক্সামিনেশন শেষ করতে হবে, আদালত ওই তারিখটাও বেঁধে দিচ্ছেন। অর্থাৎ তদন্তের যা গতি ইডির, তাতে আদালত বেঁধে দিতে কার্যত বাধ্য হচ্ছেন। এবং শেষ যে 1 ফেব্রুয়ারির মধ্যে ট্রায়াল শেষ করতে হবে, পার্থ চট্টোপাধ্যায় জামিন। খুব পরিষ্কার প্রশ্ন সলিলদা ওঠে যে না, আমি বলছি ইডি এতদিন কি করছিল? আজকে তারিখ ধরে ধরে কবে তার চার্জ ফ্রেম করতে হবে, কবের মধ্যে সাক্ষীদের এক্সামিনেশন শেষ করতে হবে এবং কবে ট্রায়াল শেষ করতে হবে, কোর্টকে, সুপ্রিম কোর্টকে বেঁধে দিতে হচ্ছে। ইডি কি করছে? সুপ্রিম কোর্ট তোমার তদন্ত তো বেঁধে দিয়েছে, কোর্ট প্রসিডিংটা বেঁধে দিচ্ছে, এটা তো কোর্ট প্রসিডিং এর মধ্যে পড়ছে। তোমার ট্রায়ালটা কবে স্টার্ট, অনুমোদন নিয়ে চার্জ ফ্রেম করতে হবে, দিস ইজ এ পার্ট অফ ট্রায়াল। এবং তারপরে চার্জ ফ্রেম করে আদালত, তারিখটা অবধি সেটা সুপ্রিম কোর্টকে, লোয়ার কোর্টকে বেঁধে দিতে হচ্ছে। সাক্ষ্য গ্রহণ কবে অবধি করবে সেটা বলে দিচ্ছে, কবে শেষ করবে সেটা বলে দিচ্ছে। এর আগে যদি দেখেন অমৃতা সিনহা, ওই কাকুর কবে সোয়াব টেস্ট হবে, কত তারিখে কি হবে, হ্যাঁ ভয়েস স্যাম্পল কোথায় হবে, 4 ঘন্টার মধ্যে ডিটেইলিং করে দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যেটা সিবিআই ইডির করার কথা সেটা আদালত বলে দিচ্ছে যে তদন্তটা কিভাবে, কখন কিভাবে হবে, কোন ডেট কি হবে। আমি বলছি যে ঘোড়াকে আপনি জোর করে জলের কাছে আনতে পারেন, কিন্তু জল খাওয়ানো কিন্তু খুব কঠিন কাজ। দেখো বারবার যখন আমরা বলতাম না এখানে বসে, এখানে অনেক অনুষ্ঠান করেছি,
প্রশ্ন উঠেছে যখন আমরা বলি বারবার যে সেটিং এর তত্ত্ব, অমুক তত্ত্ব, যে দলটার কাছে যে প্রাতিষ্ঠানিক ইসের কাছে সবচেয়ে বেশি মেলাইন হয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস। এনিও আজকে তুমি সেটিং বাদ দাও, আমি বাদ দাও। বলছি তুমি বা আমি বা যে কোনো সাধারণ নাগরিক এখানে যারা বসে আছেন, যারা দেখছেন, প্রত্যেকে চাইবেন যে একজন ব্যক্তি দোষী না নির্দোষ সেটা দ্রুত একদম, জানা যাক। একদম, আমি একদম। বলছি যে একজন নির্দোষ ব্যক্তি ঠিক তাকে বিনা ট্রায়ালে তিনি বিচারাধীন বন্দী হয়ে থেকে যেতে পারেন না, ঠিক সেইটা তো হচ্ছে। বলেছি সারদা থেকে আরম্ভ করে, নারদা থেকে আরম্ভ করে, মদন মিত্র থেকে আরম্ভ করে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে, পরবর্তী আমি জামিন পাওয়ার ক্ষেত্রে আমি কোনো অন্যায় দেখি না। যে কোনো নাগরিকের তো একেবারে তার অধিকারের মধ্যে পড়ে, যে কোনো সভ্য দেশে জামিন তো পাবেন, কিন্তু তদন্ত হাজার তর্ক, পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছে, এই জামিন পাচ্ছে, কিন্তু এখনো অব্দি কেউ বলতে পারলো না 40,000 চাকরিটা কেন বিক্রি হয়েছে। এটা দিনের আলোর মতন স্পষ্ট, আলু পটলের মতন বিক্রি হচ্ছে। প্রাইমারি টিচারকে, আপনাকে তো বলছি না, প্রাইমারি টিচারকে ডেকে অঙ্ক করতে বলা হচ্ছে, সে পালিয়ে যাচ্ছে। ডিএম ডেকে প্রাইমারি টিচারকে হায়ার সেকেন্ডারি স্কুলে করতে বানাচ্ছে। জনমানুষে প্রতিষ্ঠিত সরকার এভাবেই চলছে। যে যারা বিক্রি করলো তারা শাস্তি পেল না, তুমি রাজনৈতিক প্রমাণ দিতেই পারো, কিন্তু যারা করলো তারা শাস্তি কে দেবে? যারা তদন্ত করছে। আমি বলছি ঠিক এইখান থেকে আমি পরের প্রতিবেদনে আসবো। বেশ, দুজনকেই থামালাম। পরের প্রতিবেদনে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল না যে নারদা সারদা, আমি বলছি শুধু আমরা বলছি তা নয়। এর আগে আপনাদের বললাম 2022 সালের 14ই জুন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি না। আমি বলছি ওই 2022 সালের 18ই নভেম্বর মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এই সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি, বিশেষ করে গতি নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আমি চাই না এটা নারদা সারদা হয়ে যাক। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু চতুর্থ শ্রেণীর কর্মীদের যে নিয়োগের মামলা তাতে বলেছিলেন এটা নারদা সারদা না হয়ে যায়। অর্থাৎ নারদা সারদা এত দীর্ঘদিন ধরে চলছে যার কোনো শেষ অবধি ওই সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে না। মাননীয় বিচারপতিরা এজলাসে বসে বিভিন্ন মামলায় রেফারেন্স হিসেবে যেন নারদা সারদা না হয়ে যায় এই কথা তাদের বলতে হচ্ছে। কিন্তু কেন এই ধারাবাহিক ব্যর্থতা? আবার বলছি যে এই সপ্তাহে একেবারে রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে ইডির সাফল্যের পরিসংখ্যান সরকারিভাবে দেয়া হয়েছে বুধবার দিন। সাংসদ রণদীপ সুরজিওয়ালা লিখিত প্রশ্ন করেছিলেন অর্থমন্ত্রকে, জবাব দেয়া হয়েছে গত 5 বছরে ইডি 911টা আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে। 257টা মামলার বিচার প্রক্রিয়ার ধাপে এসে পৌঁছেছে। মাত্র 42টা মামলায় ইডি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে। অর্থাৎ বটম লাইনটা কি? ইডির সাফল্য 5%-ও কম। এটা একেবারে সরকারি তথ্য, এই বুধবার রাজ্যসভায় সরকারিভাবে দেয়া হয়েছে। পরের প্রতিবেদন। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। ফলে নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একই দিনে সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকা একের পর এক মামলায় জামিনের ধারা অবশ্য চলছে বেশ কিছুদিন ধরেই। কিছুদিন আগেই নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, যার দুটি ফ্ল্যাট থেকে ইডি নগদ প্রায় 50 কোটি টাকা এবং কেজি কেজি গয়নার পাহাড় বাজেয়াপ্ত করেছিল। সেই টাকা গয়না উদ্ধারের পরই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এবার অর্পিতা এবং পার্থ দুজনেই ইডির মামলায় জামিন পেয়ে গেলেন। শুধু তারা নয়, নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের আরেক বিধায়ক মানিক ভট্টাচার্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। গরু পাচার মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন তিনজনই জামিন পেয়ে গেছেন। আর এই প্রেক্ষাপটে বাম কংগ্রেস ফের একবার সেটিং এর অভিযোগে সরব হয়েছে। তাদের দাবি এজেন্সির গ্রেফতারি শুধুই লোক দেখানো। সিবিআই চাইছে জামিন হোক, সরকারি উকিল চাইছে জামিন হোক এবং সবাই মিলিয়ে বন্দোবস্ত করা হচ্ছে যাতে মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়। মমতা ব্যানার্জি এখন উচিত ফুলের বুকে নিয়ে ওই উকিল এবং সিবিআই এর তদন্তকারীদের কাছে গিয়ে দিয়ে কৃতজ্ঞতা জানানো। কলকাতা পুলিশ সঠিক তদন্ত করছিল, অ্যারেস্ট করেছিল,
কলকাতা পুলিশের তদন্তে যদি আস্থা থাকতো এতদিনে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত, কিন্তু তার বদলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিবিআই, গোটা তদন্তটা নিয়ে একের পর এক মিথ্যা কথা বলে গেছে এরা, ইচ্ছা মতো গল্প শুনিয়েছে। আপনাদের নেমন্তন্ন করে ডেকে আনা সিবিআই, যান এবার সিবিআইতে বুঝুন। 10 বছর আগের সারদা কাণ্ড কিংবা 8 বছর আগের নারদ কাণ্ডের সময়ও একই অভিযোগ উঠেছে। সারদা কাণ্ডে এখন সুদীপ্ত সেনা, দেবযানী মুখোপাধ্যায় ছাড়া আর সবাই জামিন পেয়ে গেছেন, আর নারদ কাণ্ডে তো কেউই জেলে নেই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি আবার বলছি যে বিনা বিচারে ট্রায়াল শুরু না করে গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী, বিচার ব্যবস্থার মূল্যবোধের বিরোধী দীর্ঘদিন যে কাউকে জামিন না দেয়া এবং জেলে আটকে রাখা, শাস্তির 1/3 সময়সীমা জেলে ইতিমধ্যেই আছেন পার্থ চট্টোপাধ্যায়। আমি বলছি তাতেও চার্জ ফ্রেম হলো না। আমরা আরজিকর কেসে দেখছি যে তাতেও চার্জশিট পেশ করা যাচ্ছে না 90 দিনে। অন্য রাজ্যে লক্ষ্য করবেন, মাননীয় বিচারপতিরা রেফার করেন তাদের অবজারভেশনে যে কোন মামলায় কত দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, আর সিনিয়র বিচারপতিরা, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা, তারা বলেন যে নারদা সারদা হয়ে যাবে না তো। মানে এত দীর্ঘদিন আমাদের রাজ্যের মামলাটা চলে, রহস্যটা কি? কিন্তু আমি এইখান থেকে একবার অনিকেতের কাছে আসবো যে অনিকেত, মানে আমি যে এরপর কি, যেখানে এখন দাঁড়িয়ে আছে একেবারে আমি বলছি যে আবার বলতে খুব খারাপ লাগছে যে অভয়ার বাবা মা দুজনেই বলছেন যে যে ভরসাটা নেই। এরপর কি, তোমরা কিসের ওপর ভরসা করছো? আমরা যদি দেখি যে এই 9 আগস্টের পর এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের ভূমিকা, তাহলে এই শিক্ষাই আসে যে আন্দোলন যখন চলছিল তখন আমরা সিবিআই ইনভেস্টিগেশন পাচ্ছিলাম, সুপ্রিম কোর্ট মনিটর করবে পারছিলাম, ডেট কন্টিনিউ আসছিল। আজকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে 17ই এপ্রিল ডেট দিচ্ছে, তাহলে 17ই মার্চ ডেট দিচ্ছে এক্স্যাক্টলি, তাহলে 3 মাস পর। তাহলে হচ্ছে আমাদের কর্মবিরতি নিয়ে আলোচনা হলো সুপ্রিম কোর্টে, টাস্ক ফোর্স নিয়ে আলোচনা হলো সুপ্রিম কোর্টে, স্ট্যাটাস রিপোর্ট গেল, তদন্তের গতি প্রকৃতি নাকি খুব সুন্দর চলছে দেখা গেল। ঠিক আছে, সুও মোটো নিয়ে সুপ্রিম কোর্ট বিচারের প্রশ্নে এগিয়ে এলেন, এগুলো অল আর ওয়েলকাম করেছি আমরা। কিন্তু আমরা দেখলাম যে এইগুলো সবই হয়েছিল যদি শিক্ষা নিতে হয়। পিছন দিকে ফিরিয়ে আজকে তাকাতে হচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে যে আন্দোলনটাই একমাত্র পথ ছিল যেখান থেকে আমরা কিছু ছিনিয়ে আনতে পেরেছিলাম। আমাদের হয়তো মনে হচ্ছিল যে হয়তো রাজ্য প্রশাসক, কেন্দ্রীয় প্রশাসক, সিবিআই খুবই আমাদের প্রতি সহমর্মী, সেই জায়গা থেকে হয়তো এইগুলো হচ্ছে। কিন্তু এইগুলো আজকে ফিরে এসে যদি পুনর্মূল্যায়ন করতে হয়, তাহলে একটা জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে যে ওই আন্দোলনটাই একমাত্র পথ, ওটাই একমাত্র জায়গা। আবার নতুন করে আন্দোলনে তাহলে যদি আজকে এই প্রশ্নই চলে আসে, তাহলে এই ছাড়া আর যাওয়ার জায়গা কোথায়? এই প্রশ্ন তো থাকছেই যে আমরা বিচারের প্রশ্নে যাব কোথায়। তাহলে হচ্ছে যে তাহলে হচ্ছে নেক্সট স্টেপ এটাই যে সিবিআই চার্জশিট দিতে পারছে না, ছাড়া পেয়ে যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে তো আন্দোলন করতেই হবে। স্বাস্থ্য দুর্নীতির যে প্রশ্নে ক্লিয়ারেন্স দিতে পারছে না রাজ্য সরকারের ক্ষেত্রে, গড়িমসির প্রশ্ন, তাহলে তো আমাদেরকে আন্দোলন করতেই হবে। তাহলে এই সামগ্রিক যে জায়গা, এই সামগ্রিক জায়গা নিয়ে জুনিয়র ডাক্তার সহ, নাগরিক সমাজ সহ, সাধারণ মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষ, আন্দোলনেই একমাত্র পথ, এইটা আজকে স্টাবলিশড হয়ে আসছে। নাগরিক সমাজের কাছে আমার আহ্বান, আপনারা অবিলম্বে আন্দোলনে ডাক দিন। জুনিয়র ডাক্তার আজকে রাত্রেই আপনার মিটিং অনুমোদন, অলরেডি মিটিং চলছে, সেখান থেকে যে ডিসিশন উঠে আসবে সেই অনুযায়ী আমরা একটা প্রশ্ন বলবো। প্রথম কথা হচ্ছে যে তোমরা যাদের ভরসা করতে পারো নি, প্রথম কথা দাঁড়িয়ে যখন, এটা তো ব্রিজভূষণের গল্প নয় যেখানে মেরে তুলে দেওয়া হবে রাজপথ থেকে, তোমরা তোমাদের কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা রেখেছেন, তোমাদের কাছে গিয়ে বলেছেন, তোমাদের সহযোগ দাওনি, তোমাদের পাশে এসেছেন, তোমাদের ডেকেছেন, তোমাদের সঙ্গে বসেছেন। অমিত শাহ নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা পর্যন্ত করেন না। আমরা দেখলাম নবান্ন সভাগৃহের মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী থ্রেড কালচারের পক্ষ নিচ্ছেন, ধর্ষকদের পক্ষ নিচ্ছেন, ক্রিমিনালাইজেশনের পক্ষ নিচ্ছেন। আমরা দেখলাম কলেজের অটোনমি, চিফ সেক্রেটারিকে জিজ্ঞাসা করছেন যে কলেজ কাউন্সিলের বৈধতাই নেই। গাইডলাইনে কি লেখা আছে? সেই চিফ সেক্রেটারি মিটিং এ দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। একটা কথা স্বাস্থ্যের দুর্নীতিকে তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন?
সারা ভারতবর্ষের স্বাস্থ্য আমি সেই জায়গায় থাকতে হবে তো পলিটিক্যাল আন্দোলন করছি আমি ইন টোটালিটি হাজার কথা আপনার মনে হতে পারে। 5 সেকেন্ড ওই মনে হয় কিছু যায় আসে না। সুপ্রিম কোর্টের যে এই যে মনিটরিংটা, সুপ্রিম তুমি কিন্তু মনে করতে পারবে, প্লিজ রিক্যাপিচুলেট ইউর মেমোরি। দেখো এটা কিন্তু হাইকোর্ট করছিল মনিটরিং। ইন্দোনেশিয়া একটা যে কগনিজেন্সটা নিয়েছে অপরাহ্নে সুপ্রিম কোর্ট সুমো কেসটা নিয়ে নিল, এবং কপিল সিব্বল, আমি তোমাকে বলছি এটা সুমোটো কগনিজেন্স। আই রিজার্ভ মাই তখন তো সব বলেননি একসময় দাঁড়িয়ে আমি বলছি যে অনিকেত আছে, শাসক কিন্তু কেবলমাত্র এটা ম্যানেজ করতে চেয়েছে, ন্যায় বিচার দিতে চাইনি, মানে সামগ্রিকভাবে। কেন আমি বলছি যে মুখ্যমন্ত্রীর সাথে যে মিটিংটা ওদের হয়েছিল তার 10% এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হয়নি। এখন পর্যন্ত ইলেকশনের বিষয়ে কথা বলেননি, এখন পর্যন্ত ফাঁসির দরকার নেই, ফাঁসি চাই না, ইলেকশন চাই। এখন অনিকেত আছে, আপনি ইলেকশন চাই যে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাবে, তাহলে এই কথাটা পলিটিক্যাল মোটিভেশন হয়ে গেছে। অনেকক্ষণ ধরে একটা কথা বলছে, রাজ্য সরকারের সদিচ্ছার কথা বলতে বলা হচ্ছে তো। দেখুন রাজ্য সরকার কবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করবে? কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। সুখেন্দু দত্ত তিনি লিখছেন, আরও একটা মামলায় কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা সামনে চলে এলো। সুভাষ ঘোষাচার্য লিখছেন, সেটিং থাকলে 90 কেন 900 দিনেও চার্জশিট পেশ করতে পারবে না সিবিআই। অতীশ চন্দ্র ভাওয়াল লিখছেন, যাকে ভরসা নাই তার নাম সিবিআই। আনমোল দেবনাথ লিখছেন, আর কিছুদিনে এই মামলাও ঘুমের ঘোরে চলে যাবে মনে হচ্ছে। উত্তম চট্টোপাধ্যায় লিখলেন, রাজনৈতিক সেটিংয়ের জেরে কিছু অসহায় সাধারণ মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে। খানিকক্ষণ আগে রাজস্বী বলছিল যে আইনজীবী বদলের কথা, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মামলা, আইনজীবী বদলও এই মামলায় শিরোনাম হচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে গোটা মামলা? নিঃসন্দেহে আজকের ঘটনার পর হতাশা। এখন খুব হতাশার মধ্যে আছি, এটা চূড়ান্ত হতাশা। মেয়েকে হারিয়েছেন 4 মাস আগে, এবার আস্তে আস্তে আশাটুকুও হারিয়ে ফেলছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। 9ই আগস্ট থেকে 13ই ডিসেম্বর পেরিয়ে গেছে 4 মাস, কিন্তু বিচার এখনো অধরা। উল্টে সিবিআই 90 দিনে চার্জশিট দিতে না পারায় শুক্রবার ধর্ষণ খুনের মামলা থেকে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ করেছেন যে 9 তারিখ ঘটনা ঘটে যাওয়ার পর ক্রাইম সিনে কিভাবে বহু মানুষের অনুপ্রবেশ ঘটেছিল পুলিশের উপস্থিতি সত্ত্বেও। 14 তারিখ রাত্রেবেলা আরজিকর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল, আমরা জানি যদি মনে করা যায় যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি, তাহলে এই ঘটনা কেন ঘটলো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই 90 দিন পরেও তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে, এভিডেন্স ট্যাম্পারিং এর ভিত্তিতে কোনো চার্জশিট দিতে পারলেন না। এটা সিবিআই এর একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। এর দুদিন আগে আরও একটা ধাক্কা খেয়েছে নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বৃন্দা গ্রোভার আচমকাই সরে দাঁড়িয়েছেন। তার অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই পর্যায়ে হস্তক্ষেপের কারণে বৃন্দা গ্রোভার মামলা থেকে সরে আসছেন। সুপ্রিম কোর্টে আপাতত শুনানিও নেই। নভেম্বর অবধি সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি JB পার্দিওয়ালার বেঞ্চ। সঞ্জীব খান্নার নতুন প্রধান বিচারপতি হবার পর সেই বেঞ্চ বদলে গেছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ প্রথমবার এই মামলা শুনে পরবর্তী তারিখ দিয়েছে সেই মার্চ মাসে। একের পর এক এসব ঘটনায় কার্যত হতাশ নিহত চিকিৎসকের পরিবার। আর সেই হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সিবিআই এর চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন। আমরা খুব হতাশ সেটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা।
সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। আমরা মনে করি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই ষড়যন্ত্র করে যাতে অভয়ের খুনিরা ধরা না পড়ে এবং এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি যারা অভিযুক্ত তাদেরকে যাতে রেহাই দেওয়া যায়, তাদেরকে যাতে রক্ষা করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা রাজ্য প্রশাসন। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে সাধারণ মানুষ যেভাবে রাজপথ দখল করেছিলেন, জুনিয়র ডাক্তাররা যেভাবে লাগাতার আন্দোলন করেছিলেন, তাতে বুকে বল পেয়েছিলেন মেয়ে হারানো এই মা বাবা। 14ই আগস্ট রাত দখলে নজিরবিহীন সারা। স্বাস্থ্য ভবন ও লালবাজারের সামনে টানা অবস্থান। মুখ্যমন্ত্রীর সামনেও জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাব। শেষে কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক অফিসারের বদলি। সন্তানহারা দম্পতির মনে আশা জাগিয়েছিল লড়াই নিশ্চয়ই বিফলে যাবে না, কিন্তু গত কয়েকদিনে সেই আশা বারবার হোঁচট খাচ্ছে। এদিকে 14ই আগস্ট ঐতিহাসিক রাত দখলের 4 মাস পূর্তি উপলক্ষে শনিবার একাডেমির সামনে রানুছায়া মঞ্চে জমায়েতের ডাক দিয়েছে রাত দখল মঞ্চ। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবিতে শনিবার দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত জমায়েত হবে। সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার বাংলাদেশে চোখ রাখবো। আগেও বলেছি, আজও বলছি, একেবারে বাংলাদেশের বাজারে সাধারণ মানুষ গেলে কার্যত বিপর্যস্ত হচ্ছে অর্থনৈতিক কারণে। কেন এই কথা বলছি? নতুন আলু বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়, পেঁয়াজের কেজি 110 থেকে 125। এই চড়া বাজার দরে প্রতিদিন মানুষ ভুগছেন। অথচ মৌলবাদীদের দেখুন একেবারে সরাসরি প্রতিদিন যুদ্ধজিগির তুলছেন। আমি আগেও প্রশ্ন তুলেছি, আজও প্রশ্ন তুলেছি, এই মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে না পেরে এই যুদ্ধজিগির তোলা হচ্ছে। এই যে ভারত বিদ্বেষ প্রতিদিন জাগিয়ে তোলা হচ্ছে, এটা কি আসলে দৃষ্টি ঘোরাতে? দেখুন, ভারতের বিরুদ্ধে বিদ্বেষের আগুন জ্বালিয়ে চলেছে বাংলাদেশ। এদিকে তাদের নিজের দেশের বাজারেই জিনিসপত্রের দামে আগুন। কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের কালঘাম ছুটে যাচ্ছে। ভাই নতুন আলু কত করে? 90। শুনে চমকে উঠলেন, কিন্তু এটাই সত্যি। এই ছবি ঢাকার বাজারের। সেখানে জিনিসপত্র যে দামে বিক্রি হচ্ছে তা শুনলে এপারের সাধারণ মানুষের পিলে চমকে যাবে। নতুন আলু কত করে? মানে মানুষ বলছে 110, 80, 90। আর এই পেঁয়াজটা বাংলাদেশিটা কত? আর ওই যে পুরনো আলুটা, পুরনো আলু দুটোই 80। কলকাতার বাজারে যে আলুর দাম কেজি প্রতি 40 টাকা, ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়, মানে দ্বিগুণেরও বেশি। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজের দর 60 টাকা, ঢাকায় সেটা 110 থেকে 120 টাকা। আর কলকাতায় যখন এক একটি ডিম 7.5 টাকায় পাওয়া যাচ্ছে, তখন ঢাকার বাজারে 4টি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়, মানে এক একটি 12 টাকারও বেশি। বিগত কয়েকদিনে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দেদার বেড়েছে, যেমন আলু, ডিম কিংবা পেঁয়াজ। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি, আলু 90 টাকা। বাংলাদেশে বিভিন্ন বাজারে ক্যাপসিকাম 300 টাকা এবং পাকা টমেটোর কেজি 130 টাকা, বিট কেজি প্রতি 220 টাকা, বরবটি 100 টাকা, চিচিঙ্গা 90 টাকা। বাংলাদেশের সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে ছেঁকা খাচ্ছেন, তখন কোন সাহসে বাংলাদেশ যুদ্ধের জিগির তুলে চলেছে? বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে নজর ঘোরানোর কৌশল। সাধারণ মানুষের মনে যাতে জিনিসপত্রের দাম নিয়ে ক্ষোভ না তৈরি হয়, সেজন্যই যুদ্ধ আবহ তৈরি করে তাদের ভুলিয়ে রাখছেন বাংলাদেশের নেতারা। ওদের যে উপদেশটা করে রেখে দিয়েছে সরকার, তাদের এটা হচ্ছে একটা সাজানো খেলা। কোনো দেশই দেখা যায়, নট অনলি বাংলাদেশ, দেশের সমস্যাগুলো থেকে মানুষের চোখকে, মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য, যাতে জোট বেঁধে আন্দোলন করতে না পারে, দৈনন্দিন সমস্যার দিকে চোখ না পড়ে, তখন কিছু না কিছু লাগিয়ে দেয়। শুক্রবার সকালে গড়িয়াহাটে বাজার করতে গেছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তিনি বলছেন, বাংলাদেশ বিভিন্ন জিনিসের জন্য ভারতের ওপর নির্ভরশীল, তাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে তাদের বাজারের তো এই হাল হবেই। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে বাংলাদেশে জিনিসের দাম বাড়ছে, কিন্তু যেহেতু বাংলাদেশ ভীষণভাবে ভারতের ওপর নির্ভরশীল, অতএব জিগির যাই তুলুক, আমার মনে হয় না বাংলাদেশ এই জিগির খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে, কারণ তাদের পেটে টান পড়বে।
কিছু জেহাদি থাকতে পারে যারা পাগল, কিন্তু সেরকম তো আমি ধরে নিচ্ছি অধিকাংশ বাংলাদেশি পাগল নন। তাদের পেটে টান পড়লে তারা বুঝতে পারবেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করা দরকার। ইন্ডিয়া থেকে তো প্রচুর সাপ্লাই যায়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা একটা যদি আন্তর্জাতিক বাণিজ্যের মোট হিসেব দেখি, তাহলে ভারতবর্ষ থেকে ডিম এবং অন্যান্য সামগ্রী বাংলাদেশ কেনে প্রায় 160 কোটি টাকার প্রতি বছরে। এই সাপ্লাই যদি অসুবিধে হয় বা বন্ধ হয়, তাহলে ওখানে দাম বাড়বে, এটা খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশের সাপ্লাই লাইন কিন্তু হচ্ছে পশ্চিম বাংলা দিয়ে, সোজা কথা। এবং ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে ভালো নয়, সেটা আন্তর্জাতিক বাণিজ্যের উপর একটা ছাপ ফেলবে, এটা সম্ভব। গত কয়েক বছরে ভারতের তুলনায় বাংলাদেশের মুদ্রার দামও পড়েছে হু হু করে। ধরুন আমি যদি 100 টাকা দিই, মানে ইন্ডিয়ার 100 টাকা, তাহলে বাংলাদেশে কত পাবো? 140 টাকা মতো। এটা আগেও এরকম ছিল আগে? আর আমি যদি 2019-এ 100 টাকা দিতাম, তখন কত টাকা পেতাম? তখন আপনি 150 টাকা পেতেন। আজকের দিনে কত? আজকের দিনে 135। আপনাদের এমনিতে মানে এখন এই মুদ্রা বিনিময়ের লোকজন আসছে? লোকজন এখন বেশি আসছে না, অত আসছে না। যুদ্ধের জিগির তুলে কতদিন এসব জ্বলন্ত সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখতে পারবে বাংলাদেশ? প্রশ্ন সেটাই। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই পরের প্রতিবেদনটা আপনাদের সামনে এইভাবে রাখা উচিত আমার। জোকস অ্যাপার্ট, বুঝতেই পাচ্ছেন, পুষ্পা এবং আল্লু অর্জুন। সকালে তাকে গ্রেফতার করে পুলিশ, আদালত তাকে নিম্ন আদালত 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠায়। এখন অবশ্য হাইকোর্ট থেকে আল্লু অর্জুন জামিন পেয়ে গেছেন। কিন্তু বিষয়টা কি, যে তার একটা শোতে পদপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু হয়, এবং অভিযোগটা যে পুলিশকে না জানিয়ে, কোনো রকমভাবে সতর্ক না করে, কোনো ব্যবস্থা না নিয়ে এই অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তিনি সেই শোতে যান। ভয়ঙ্কর একটা ক্যাওটিক সিচুয়েশন হয়, কার্যত একটা হুড়োহুড়ি পড়ে যায়, পদপৃষ্ঠ হয়ে এক মহিলা অকারণে প্রাণ হারান। সেই পরিবারটি এই এফআইআরটি করে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারপর আজকের সকালের গ্রেফতার এবং আজকের বিকেলে জামিনে মুক্তি। দেখুন, पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। দুপুরে গ্রেপ্তার হলেন, বিকেলে নিম্ন আদালত 14 দিনের জন্য জেলে পাঠালো। সন্ধে হাইকোর্ট জামিন দিয়ে দিল। 5 ঘন্টার মধ্যে জেল ও জামিন। পুষ্পাকে ঘিরে টান টান নাটক তেলেঙ্গানার বুকে। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। ঝুঁকেগা নেহি। পুষ্পা সিনেমায় তার মুখের এই ডায়লগ ঘোরে মুখে মুখে। কিন্তু পুষ্পা 2 এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার হওয়ার পর কিছুক্ষণের জন্য ঝুঁকতে হলো সুপারস্টার আল্লু অর্জুনকে। তবে বিকেলেই তাকে জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। পুষ্পা বাজিমাত করার পর তার সিকুয়েল পুষ্পা 2 এর অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমা প্রেমী ভারতীয়। पुष्पा का उसूल करने का वसूल। প্রায় 500 কোটি টাকার বাজেটের সিনেমা মুক্তির 7 দিনের মধ্যেই বিশ্বব্যাপী 1062 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু এরই মধ্যে 4 ডিসেম্বর এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় হায়দ্রাবাদে। সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 এর প্রিমিয়ারে হঠাৎ হাজির হন আল্লু। অভিনেতাকে দেখতে প্রবল হুড়োহুড়ি শুরু হয় দর্শকদের মধ্যে। সেখানেই পদপিষ্ট হন 35 বছর বয়সী এক মহিলা ও তাঁর ছেলে। পুলিশ দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা মহিলাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরে এফআইআর দায়ের করে মৃতার পরিবার। তদন্তে নেমে আগেই হায়দ্রাবাদ পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল, আর শুক্রবার বাঞ্জারা হিলসের বাড়ি থেকে আল্লুকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, একটা প্রাণ চলে গেছে, মৃতার ছেলে এখনো কোমায়, তারপরও মামলা দায়ের করা উচিত হয়নি। সিনেমা স্টার কিংবা রাজনৈতিক তারকার জন্য কোনো বিশেষ ছাড় নেই। উনি যদি গাড়ির মধ্যে থাকতেন, সিনেমা দেখতেন, চলে যেতেন, তাহলে কিছু হতো না। কিন্তু উনি গাড়ি থেকে বেরিয়েছেন, হাত নেড়েছেন, তার ফলে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর আমার হাতে, তাই এই মামলা সংক্রান্ত সব রিপোর্ট আমার জানা আছে। বাট ইটস আ ভেরি ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। তার তো কোনো দোষ ছিল না, সে তো দর্শককে এন্টারটেন করতেই এসছে, সে তো একজন এন্টারটেনার। কিন্তু তার সাথে সাথে যে এরকম ধরনের একটা গভীর দুঃখের বিষয় হয়ে যাবে, সেটা অবশ্যই তার জানা ছিল না। যে স্টার, তার কোনো দোষ নেই। হ্যাঁ, তাকে দেখতে যদি ভিড় হয়, সেই ভিড়টা ম্যানেজ করার দায়িত্ব কিন্তু সিকিউরিটি, মানে যারা এর জন্য রেসপন্সিবল, যথেষ্ট পরিমাণ সিকিউরিটি যদি মেনটেন করা না যায়, তাহলে সেরকম ইভেন্ট অ্যারেঞ্জ করাই উচিত নয়।
ঘটনাটা খুবই আনফরচুনেট। জিজ্ঞাসাবাদের জন্য চিকারপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। তারপর তাকে নামপল্লী আদালতে তোলা হয়। নিম্ন আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আজকে আমি একটা কাজ করেছি, সেটার জন্য দর্শক আমাকে প্রচুর ভালোবাসলো। এবার তাতে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে সেটার দায়িত্ব ডেফিনেটলি আমি নই, বা আমার ডিরেক্টর নয়, বা আমার প্রযোজনা সংস্থা নয়। আই এম ভেরি ডিসহার্টেন যে ইনসিডেন্টটা ঘটেছে। এদিকে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন জানিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু অর্জুন। সেখানেই জামিন পান তিনি। হাইকোর্ট বলে শুধুমাত্র অভিনেতা বলেই তাকে এভাবে ধরা যায় না। ভীষণ আনফর্চুনেট, কেননা এটা তো যারা অর্গানাইজ করেছে ওই ইভেন্টটা, এটা তাদের দায়িত্ব। তারা একটা লোককে দেখতে এসছে কিছু মানুষ, এবং সেই জন্য একটা স্ট্যাম্পিড, একটা ভিড় হয়েছে। অফকোর্স পুলিশ ইনভেস্টিগেট করবে, কিন্তু শুনে মনে হচ্ছে যে তার থেকে অর্গানাইজারদের ভুল হয়েছিল, যে ঠিক করে তারা প্ল্যান করেনি, তাই জন্য এই স্ট্যাম্পিডটা হয়। তো এটা আল্লু অর্জুনকে ডিরেক্টলি ব্লেম করাটা ঠিক নয়। সাউথ ইন্ডিয়াতে একটা হিরো ওয়ার্শিপের ব্যাপার মারাত্মকভাবে আছে। সেখানে একটা ম্যাডনেসটা যে কোনো ইন্ডাস্ট্রির তুলনায় অনেক অনেক বেশি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আরেকটু বেটার প্রিকশন নেওয়াটা অবশ্যই উচিত ছিল, দরকার ছিল। সেটা যে কোনো পক্ষ থেকেই হোক না কেন, একটা প্রপার প্রিকশন নেওয়াটা অবশ্যই উচিত ছিল। একটা কেওটিক ইনসিডেন্টে কারো যাতে প্রাণ না যায় বা কিছু না হয়, এইটা সামলানোর প্রত্যেকের রেসপন্সিবিলিটি। আল্লু অর্জুনের অভিযোগ, তাকে গ্রেপ্তার করতে বেডরুমে ঢুকেছিল পুলিশ। হায়দ্রাবাদের পুলিশ কমিশনারের দাবি, আল্লু অর্জুন যে সেদিন সিনেমা হলে যাবেন তার আগাম কোনো খবর আল্লুর সিকিউরিটি টিম কিংবা থিয়েটার কর্তৃপক্ষের তরফে পুলিশকে দেওয়া হয়নি। আল্লু অর্জুন তো বলেনি যে সবাই ভিড় করে ছবি দেখতে এসে মারপিট করো, কখনোই নয় সেটা। এবং এই দায়িত্বটা গোটাটাই বর্তায় হচ্ছে অর্গানাইজারের উপর। পুলিশ সূত্রে দাবি, ভিড় বেশি হওয়ার পর আল্লু অর্জুনের সিকিউরিটি টিম ধাক্কা দিয়ে তাদের সরাতে শুরু করে। তখনই এই দুর্ঘটনা ঘটে। এরপর তদন্তে কি বেরিয়ে আসে সেদিকেই নজর থাকবে গোটা ভারতের। অতসী মুখোপাধ্যায় ও মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রবাদে আছে খালি কলসি বাজে বেশি। ইদানিং বাংলাদেশের মৌলবাদীরা ওই খালি কলসি বাজানোতেই বেশি মন দিয়েছেন। দেশের মানুষ মূল্যবৃদ্ধির ধাক্কায় নাবিশ্বাস তুলছেন, আর তাঁরা সেসব থেকে নজর ঘোরাতে ভারত বিদ্বেষে উস্কানি দিয়ে চলেছেন। প্রতিবেশী হিসেবে তাদের অনুরোধ করব, একটু দেশের সমস্যাগুলোতে মন দিন। এইভাবে ভারত বিদ্বেষে ইন্ধন দিয়ে গেলে কিন্তু শেষে আপনাদেরই বলতে হবে, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।